আগের ক্লাসে যেটা হয়েছিল সেটা কি নিউটনস ল অফ মোশন, তাই তো? সবাই পড়েছিস বাড়িতে? হুম? নাকি পড়িসনি? পড়িসনি কেন? যাই হোক, আহ, আগের দিন যে আমরা নিউটনস ল অফ মোশন পড়েছিলাম সেটারই কিছু অ্যাপ্লিকেশন প্রথমে আমরা করে নেব, এবং তারপর আমরা একটা নতুন কনসেপ্ট শিখবো, যেটা হচ্ছে ঘর্ষণ বল। এই যে নিউটনের তিনটে গতিসূত্র তোরা পড়েছিলিস, আমি একটু তোদেরকে জিজ্ঞাসা করি, প্রথম গতিসূত্রটার প্রয়োগটা কি? প্রথম গতিসূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি কি জানতে পারি? বল, কে বলতে পারবি? বল। বাহ, জাড্য ধর্মের ধারণা। প্রথম গতিসূত্র দেখ বলছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। মানে আমি যদি পুরো জিস্ট বলি, বইয়ের ভাষা না বলে একদম যে কনসেপ্ট কি বলতে চাইছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর যে গতিশীল বস্তু সে সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকতে চায়। এই কনসেপ্টটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে জাড্য ধর্ম। আচ্ছা, জাড্য ধর্ম কি? জাড্য ধর্ম দু রকমের হয়। আগে জাড্য বলতে জিনিসটা বুঝে নি। জাড্য মানেটা কি? যে যে অবস্থায় থাকে সে সেই অবস্থাতেই থাকতে চায়। এইটা হচ্ছে জাড্য ধর্মের মেন কনসেপ্ট। যেমন ধর তোরা এখন বসে আছিস, তোদেরকে যদি বলি উঠে একটা জিনিস নিয়ে আয়, মনে হবে দূর একটুখানি আবার উঠতে হবে, হ্যাঁ না? কিন্তু যদি উঠে থাকিস, বসতে গেলে একটু মনে হয় ঠিক আছে, তাও ঠিক আছে। আবার এটা এটা কিন্তু জাড্য ধর্মের অ্যাকচুয়াল উদাহরণ, আমি এমনি মজা করার জন্য বলছি। অ্যাকচুয়াল উদাহরণ তারা বুঝতে পারবি। ধর একটা বাস আছে, বাসে করে তো সবাই যাস। সেই বাসটা ধর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকাকালীন যদি সে হঠাৎ করে চলতে শুরু করে, কি হয় বলতো? তোরা দেখবি এরকম পেছন দিকে হেলে যাস, হয় না? কি রে? তার মানে তোর শরীরটা চাইছে আমি আগের অবস্থাতেই থাকবো, কিন্তু বাস তো এগিয়ে গেছে, ঠিক কি না? এই কারণের জন্য আমাদের শরীরটা আগের অবস্থায়, ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, ধর বাসটা এগোতে চাইছে, বাসটা যখন এই পজিশন থেকে একটুখানি এগিয়ে গেল, কিন্তু আমার শরীর তো চাইছে আগের পজিশনেই থাকতে, তাহলে আমার পা এগিয়ে গেছে কিন্তু পুরো শরীর চাইছে কি পিছনে থাকে, তাহলে আমি কি হবে? পেছনের দিকে হেলে যাবো। সিটে বসে থাকলেও তোরা বুঝতে পারবি যে বাসটা যখন এগিয়ে গেল একটু পেছনের দিকে হেলে গেল। এটা কি বলছে? স্থিতিজাড্য। বল, বোঝা গেছে না যায়নি? তাহলে গতিজাড্যটা কি? যখন কোনো বস্তু তার গতি অবস্থাকে মেনটেন করতে চায়, ধর বাসটা এগিয়ে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে হঠাৎ হঠাৎ ব্রেক কষলো, তখন কি হয়? সামনের দিকে ঝুঁকে যাস। তার মানে বাসটা এগিয়ে যাচ্ছিল, তোর শরীরটা চাইছে এগিয়ে যায়, কিন্তু ব্রেক কষার কারণে তোর শরীরটা কি হয়ে গেছে? থেমে গেছে। কিন্তু তার যে রেসটা, সে তার গতিজাড্য বজায় রাখার জন্য কি হবে? তোর শরীরটা সামনের দিকে নাও ঝুঁকে যাবে। এইটা আমরা প্রথম গতিসূত্র থেকে জানতে পারছি। দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি শিখেছিলাম? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটাই মেন কনসেপ্ট। উল্টো ভাবে আমরা যদি বলি বলের সংজ্ঞা কোন গতিসূত্র থেকে পাই? দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই? দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞাটা পাই। বল, এতখানি বোঝা গেছে? এই যে জাড্য ধর্ম আর বলের সংজ্ঞা, এই দুটো জিনিস মাথায় রাখবি, যে নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা কি পাচ্ছি। থার্ড গতিসূত্র থেকে কি পেয়েছিলাম? ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ধারণা। এতখানিতে কারো কোথাও ডাউট নেই নিশ্চয়ই? ঠিক আছে, আজকে সেখান থেকেই আমরা কিছু কনসেপ্ট পড়বো, যেটা হচ্ছে ঘর্ষণ বল। বোঝা গেছে? আমি তোদেরকে একটা কথা বলছি, এই যে ঘর্ষণ বল জিনিসটা কি, একটা, যেমন আগের ক্লাসেই বলছিলাম, একটা বলকে তুই যদি এরকম মেঝেতে গড়িয়ে দিস, সে কিছু দূর যাওয়ার পর কি হয়ে যাবে? থেমে যাবে, ঠিক কি না?
আবার ধর মজার বিষয় হচ্ছে পৃথিবী ঘুরছে, তো ভালো করে বুঝি, পৃথিবী তো ঘুরছে। এবার এই বস্তুটা যদি তুই দেখিস, এটাই ধর, এটা তো চাইলেই ছিটকে বেরিয়ে যেতে পারতো, বা নর্মালিও যদি সামান্য হেলাই এ পড়ছে কি, পড়ছে কি, কিন্তু বেশি হেলালে পড়ে যাবে। কিন্তু দেখ এতখানি হেলিয়ে দিয়েছি, পড়ছে না কেন? এ তো এদিকে এদিকে পড়ে যাবার কথা এতক্ষণে, একে আটকে কি রাখছে? ঘর্ষণ। এ গতিশীল হতে চাইছে, এইদিকে গতিশীল হতে চাইছে, কিন্তু এর ঠিক উল্টো দিকে আর একটা কি হচ্ছে, বল প্রযুক্ত হচ্ছে। ভালো করে দেখ, এই জিনিসটা এইদিকে গতিশীল হতে চাইছে যেহেতু ঢাল এদিকে, কিন্তু এর উল্টো দিকে নিশ্চয়ই কোনো একটা বল প্রযুক্ত হবে, যেটা এর গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে, সেটাই হচ্ছে ঘর্ষণ। আমরা আরো বাস্তবিক প্রয়োগ এবং উদাহরণ অনেক কিছু পড়বো, পরে ঘর্ষণ বল সম্পর্কে বুঝবো। ওকে, চলো। আজকে এখানে যেটা দেওয়া আছে গাণিতিক সমস্যা, অ্যাকচুয়ালি ঘর্ষণ বল সম্পর্কিত গাণিতিক সমস্যা হয়, কিন্তু সেটা উঁচু ক্লাসে। উঁচু ক্লাসে বলতে তোর মোটামুটি ইলেভেনে গিয়ে ঘর্ষণ বল সম্পর্কিত অঙ্ক আমাদের করতে হয়। কিন্তু এখন তোদের যে ভয়ের জায়গা, নিশ্চিন্তিতে থাক, যে কোনো ভৌতবিজ্ঞান সংক্রান্ত অঙ্ক করতে হচ্ছে না। ফার্স্ট কনসেপ্ট যেটা আমরা বুঝবো, যে ঘর্ষণ বল বলতে কি বোঝায়। প্রথম, একটা তল তুই যতই স্মুথ ভাব, স্মুথ মানে ধর, একটা ধর সামান্য, এই ধর এই এই যদি আমি বইটা নিই, বা এই এই যে কার্ডবোর্ডটা, এই যে কার্ডবোর্ডের উপরের সারফেসটা দেখে কি পরিষ্কার মনে হচ্ছে, স্মুথ মনে হচ্ছে, কিন্তু তুই যদি এটা মাইক্রোস্কোপে দেখিস, দেখবি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম এরম উঁচু নিচু জায়গা রয়েছে। এবার তুই ভাব একটা জিনিস, এই যে উঁচু নিচু জায়গার সাথে উঁচু নিচু জায়গা যদি এগোতে থাকে, ধর এই বস্তুটা এগোতে চাইছে, ঠিক আছে, নিজেদের হাতে হাতে কর, দেখ উঁচু নিচু জায়গা হলে কি হবে, জায়গাটা দেখ আটকে 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 যাচ্ছে। আর এই যে এরকম আস্তে আস্তে নিয়ে যা এরকম করে, দেখ আটকে আটকে যাচ্ছে না উঁচু নিচু হওয়ার কারণে। তো এই জিনিসটাই ঘর্ষণ বল ক্রিয়েট করে। আর একটা কথা মনে রাখবি আজ থেকে, প্রকৃতিতে যা কিছু বল রয়েছে তার অপোজিট ফোর্স কিন্তু বর্তমান। কি বললাম, বোঝা গেছে? আচ্ছা, এই যে বল, আগে আমি বলের কনসেপ্ট গুলো তোদেরকে একদম ক্লিয়ার করে দিই। বল প্রয়োগ করে আমরা কি করতে পারি? বস্তুর গতিবেগ পরিবর্তন করতে পারি, আকার আকৃতি পরিবর্তন করতে পারি, আর কি করতে পারি, শেপ শেপ পরিবর্তন, শেপ মানে আকার, যদিও গতিবেগ পরিবর্তন করতে পারি, দিক পরিবর্তন করতে পারি, এসবগুলো করতে পারি। এইবার আমাকে একটা বলতো, একটা কনসেপ্ট তোরা আগে পড়েছিস, স্পর্শ বল। স্পর্শ বল মানে কি? যে বলটা টাচ করে আমাদের প্রয়োগ করতে হয়। যেমন ধর আমি যদি পেনটা দিয়ে লিখতে চাই, আমি তো বল প্রয়োগ করবো, পেনটাকে ধরে করতে হবে, না কিরকম আঙুলটা হাওয়াতে নাড়াবো পেনটা লিখবে, হবে না তো। তাহলে এইটা হচ্ছে স্পর্শ বল। সাইকেল চালাচ্ছিস, প্যাডেল করছিস, স্পর্শ হচ্ছে না, হচ্ছে না, স্পর্শ বল। আচ্ছা বলতো, স্পর্শ ছাড়া বল কি হতে পারে? তা তুই স্পর্শ না করে বল প্রয়োগ করতে পারবি? বল কিভাবে, বল কিভাবে বল, না, সেটাও তো হাওয়াটা গিয়ে ধাক্কা মারছে, তাহলে সেটাও স্পর্শ বল হলো। তুই যে বলছিস ফু দিয়ে বল প্রয়োগ করবি, তাহলে ফু যখন দিচ্ছিস হাওয়াটা গিয়ে তো ধাক্কা দিচ্ছে, তাহলে তুই স্পর্শ করছিস না, তো হাওয়ার অণুগুলো তো স্পর্শ করছে, সেটাও স্পর্শ বল। তাহলে স্পর্শ ছাড়া বল কি সম্ভব? কিভাবে বল? তুই যখন বলছিস সম্ভব, আমাকে তো বলতে হবে যে এই কারণে সম্ভব। সম্ভব, এই ওটা না, সেও তো এরকম করে খেলার জন্য বল প্রয়োগ করছে, ওটাও স্পর্শ বল। চুম্বক নিয়ে খেলা করেছিস কখনো? চুম্বকের কাছাকাছি নিয়ে গেলে কি হয়, টেনে নে, ওখানে ওখানে কি টাচ করতে হচ্ছে? হুম, তাহলে টাচ না করেই তো আকর্ষণ বলটা কাজ করছে। কি রে? হ্যাঁ। আচ্ছা বল, তাহলে স্পর্শ বল চুম্বকের যদি উত্তর মেরু নিয়ে আসি বিকর্ষণ করবে,
উত্তর মেরু দক্ষিণ মেরু নিয়ে আসি, আকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণের ফলে তোর তো একটা বল প্রয়োগ হচ্ছে না, হচ্ছে না? সেই বল প্রয়োগটা কে তৈরি করছে? চুম্বক তৈরি করছে। তাহলে এটা স্পর্শ ছাড়া বল হয়ে গেল, তাই তো? আর কোনো বলের উদাহরণ দিতে পারবি যেটা স্পর্শ ছাড়া হয়? বল, ভেবে বল, বল। অভিকর্ষ বল। অভিকর্ষ বল সবসময় একটা বলকে উপরের দিকে ছুড়ে দে, সেই বলটা একটা সময় পর নিচে চলে এলো। নিচে এলো কেন? কেউ না কেউ তোকে ধরে টানছে। এটা আমরা দেখতে পাচ্ছি না, পরের ব্যাপার। দেখতে পাচ্ছিস না, কিন্তু বলটাকে উপরে ছুঁড়ে নিচে আসবে তো। কেউ তো নিচে টানছে, কে টানছে? অভিকর্ষ বল। এর মধ্যে কোনো টাচ আছে? তাহলে এটা কেমন বল? স্পর্শ ছাড়া বল। কিছু কিছু বল আছে যারা শুধুই আকর্ষণ করে, বলতে পারবি? হ্যাঁ, যেমন অভিকর্ষ বল পৃথিবীতে সবসময় কেন্দ্রের দিকেই টানছে, ঠিক? সে কি কখনো ঠেলে তুলে দেবে? বিকর্ষণ করবে না। তাহলে অভিকর্ষ বল সবসময় কি করে? আকর্ষণ করে। আচ্ছা, বিকর্ষণ করতে পারে এমন কোনো বল? যেমন এই চৌম্বকের ক্ষেত্রেই বললাম, ওর ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ দু ধরনেরই বল রয়েছে। আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা একটা মজার জিনিস বলি তোদের। তুই কি জানিস যে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জিনিসকে একটা ফোর্স আছে যেটাকে বলা হয়? না, মহাকর্ষ বলটা আলাদা। মহাকর্ষ বল হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করে যাচ্ছে, এটা মহাকর্ষ বল। আর অভিকর্ষ বল যেটা, সেটা পৃথিবীর ক্ষেত্রে শুধুমাত্র একই কনসেপ্ট, যে পৃথিবী অন্য কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে, এটা মহাকর্ষ। ঠিক আছে, এই অভিকর্ষ। আর যখন এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে প্রযুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? মহাকর্ষ। বোঝা গেছে না যায়নি? এরপর যে কনসেপ্টটা তোদেরকে পড়তে হবে, একটা মজার জিনিস বলি, তুই জানিস তো? এই এই তোরা কি জানিস যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ নক্ষত্র এরা সবাই আছে, সবাই আস্তে আস্তে দূরে যাচ্ছে? এটাও এক ধরনের বল, এটাও এক ধরনের বল। আর শুনলে অবাক হবি, এই যে বলটার কথা আমি বলবো সেটা 68%, মানে পুরো ইউনিভার্সের 68% দখল করে রয়েছে। এই বলটার নাম হচ্ছে কি, কেউ বলতে পারবি? ডার্ক এনার্জি। সুতরাং বল মানে আমরা সবসময় চোখে, মানে বলকে তো দেখা যায় না প্রথমত, কিন্তু আমি বলতে চাইছি যে আমরা অনুভব করলেই যে বল প্রযুক্তটা হচ্ছে, এটা কিন্তু সবসময় ঠিক নয়। এই যে ডার্ক এনার্জি কথা, ওটা তো আমাদের শরীরেও কাজ করছে, আমাদেরকেও দূরে ঠেলার চেষ্টা করছে। তাহলে আমরা কি অনুভব করতে পারছি? পারছি না। এই যে বলের কনসেপ্ট, অর্থাৎ বল বল সম্পর্কে আমরা আরো একটা জিনিস কি জানলাম, যে সেটা টাচ হয়েও কাজ করতে পারে, আবার টাচ না করেও কাজটা কিন্তু হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবে। আর আগের দিন বলেছি একটা বস্তু স্থির আছে, এর মধ্যে কোনো বল প্রয়োগ করছে না, করছে না? করতেও পারে, নাও পারে। যেমন এটা যদি স্থির থাকে, পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, উল্টো দিকের একটা বল প্রয়োগ হচ্ছে, দিয়ে দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে বলে এটা নড়ছে। আজকে এরকমই আরো একটা বলের কথা বলবো, যেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল পুরোপুরি কাজ করে দুটো তলের মধ্যে, দুটো তলের যে সংস্পর্শ জায়গা, সেই জায়গাটায় ঘর্ষণ বল কাজ করে। এখানে দেখ, এই যে একটা তল রয়েছে, এই তলটা দেখ, এদিকটা আমরা যতই সমান দেখি, দেখতে পাচ্ছিস তো সবাই? এই দিকটা দেখ, যতই আমি সমান দেখি এই পোর্শনটা, কিন্তু এখানটা দেখ রুক্ষ, রাফ। এবং তুই যত স্মুথ সারফেসই নিয়ে আয়, সে কাঁচ হোক, একদম মার্বেলের মেঝে হোক, নর্মাল ছান হোক, প্রত্যেকটা জিনিসকে মাইক্রোস্কোপে যখন দেখবি, দেখবি উপরে সারফেসটা এরকম উঁচু নিচু রয়েছে। এই দেখ, যেমন এখানে দেখানো হচ্ছে, দেখতে পেয়েছিস? এরকম উঁচু নিচু সারফেস তুই দেখতে পাবি। এবার হ্যাঁ, যত সারফেসের এই উঁচু নিচু ভাবটা কম থাকবে, তত কি হবে? ঘর্ষণ বল কম হবে। তাহলে ঘর্ষণ বল কার উপর নির্ভর করছে? এই তল দুটো কতটা উঁচু নিচু, দুটো বস্তু
যাদের এই সারফেসটা, ধর আমি এক উদাহরণ নিই, দুটো কাঁচ নিয়েছিস, দুটো কাঁচকে একে অপরের সাথে ঠেলার চেষ্টা করছিস, তাহলে ওরা সহজে একটা জায়গা থেকে কোনো জায়গায় যাবে না? যাবে না? যাবে তো। কিন্তু যদি দুটো কাঠকে নিয়ে ঘষিস, দেখবি অনেকটা বল প্রয়োগ করতে হবে, তার মানে ওর ক্ষেত্রে ঘর্ষণ বল অনেক বেশি। ওই কনসেপ্টে একটা যদি ক্রিকেট বল নিস, ক্রিকেট বলটা নিয়ে কাঁচের ওপর গড়িয়ে দিস, অনেক দূর যাবে, কিন্তু থেমে যাবে একটা সময়ের পর। কিন্তু কাঠের ওপর দিলে তাড়াতাড়ি থেমে যাবে। ঠিক কি না? এটা কেন হচ্ছে? আমি তো একই পরিমাণ বল প্রয়োগ করছি, কিন্তু এটা কেন হচ্ছে তোদেরকে বুঝতে হবে। ঘর্ষণ বল যত বেশি হবে তত বাধা দানকারী বলের পরিমাণ বেশি। জিনিসটা গতিশীল হতে চাইছে, কিন্তু উল্টো দিক থেকে একটা বাধা দানকারী বল তৈরি হচ্ছে। এই বাধা দানকারী বলটার নামে কি? ঘর্ষণ। তাহলে দেখ, আমি যদি এই দিকে ফোর্স বা বল অ্যাপ্লাই করে আমি গতি সৃষ্টি করতে যাই, ঠিক এর উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করবে। বল বুঝতে পেরেছিস নাকি পারিস না? তাহলে যেদিকে গতি গতি সৃষ্টি হয়, যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে বস্তু, তার উল্টো দিকে কোন বল কাজ করে? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের দিক কোন দিকে? গতির বিপরীতে। যেদিকে গতিশীল হতে চাইবে সেই দিকে যে বল প্রয়োগ হবে, তার উল্টো দিকে বল প্রয়োগ হবে ঘর্ষণ বল। বোঝা গেছে? ঘর্ষণ বলের দিক বোঝা গেছে? ঘর্ষণ বল কি জিনিসটা বোঝা গেছে? একটুখানি দেখে নে। একটি বস্তু যখন অপর একটি বস্তু বা তলের ওপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে বা গতিশীল হয়, তখন স্পর্শতলে স্পর্শক বরাবর, এই যে এটাকে বলা হচ্ছে স্পর্শতলে স্পর্শক। ঠিক আছে? স্পর্শক ব্যাপারটা কি? এই যে এই বরাবর একটা দেখ স্পর্শক কাজ করে, এক ধরনের লাইন, মানে ফোর্স অফ লাইন। গতির বিরুদ্ধে বা গতির প্রবণতার বিরুদ্ধে যে বাধা দানকারী বল ক্রিয়া করে, এইটা ইম্পর্টেন্ট। বাধা দানকারী বল আর বিপরীতে। ঠিক আছে? সংজ্ঞা টঙ্গা এখন লিখতে হবে না, এটা এমনিই তোদের গ্রুপে পোস্ট হবে। আর কি বলে, তোদের যে অ্যাপটা আছে ওই অ্যাপেতেও তোরা এই নোটসগুলো পেয়ে যাবি। ঠিক আছে? সুতরাং এখন 100% কনসেন্ট্রেশন দিয়ে বোঝ, লেখার কাজটা বাড়িতে করবি, আর নেক্সট দিন এসে এখানে লিখবি। ঠিক আছে? লিখতে দেবো। বল এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখ, ধর একটা টেবিল দেখতে পেয়েছিস এখানে, টেবিলটার উপর একটা বাক্স রাখা আছে। এবার আমি কি করলাম, একটা দেখ, এই বরাবর 9.8 নিউটন বল প্রয়োগ করলাম। এই যে 9.8 নিউটন বল প্রয়োগ করলাম ধরে নি, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে বাক্সটা সরছে না, তাই তো? টানা সত্ত্বেও বাক্সটি স্থির থাকে। হিসেব কি হওয়ার কথা ছিল? আমি টানবো, বস্তুটা চলে আসবে। যেমন দেখ এই বস্তুটাকেই আমি যদি অল্প বল প্রয়োগ করি, দেখ এটা নড়ছে? নড়ছে না। কিন্তু যদি বেশি বল প্রয়োগ করি, নড়ছে। জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটাই আমরা আলোচনা করব ফ্রিকশন কনসেপ্টের মাধ্যমে। তাহলে এই যে কোনো দুটো বস্তুর যে মাঝখানে তলে এই বরাবর কি কাজ করে? ঘর্ষণ বল কাজ করে। এই ঘর্ষণ বলের যে মান, ভালো করে শুনে নিবি, ঘর্ষণ বলের যে মান হয়, আমি সামনের দিকে যতক্ষণ বল প্রয়োগ করছি, ভালো করে শুনবি, যে পরিমাণ যে পরিমাণ বল প্রয়োগ করছি, সেই পরিমাণেরই যদি বল উল্টো দিকে কাজ করে ঘর্ষণ বল হিসেবে, তাহলে বস্তুটা নড়বে না। তাহলে প্রযুক্ত বলের মান, আমি যে বলটা প্রয়োগ করছি প্রযুক্ত বলের মান, এই বস্তুটা এবং নিচের বস্তুটা অর্থাৎ টেবিল এবং বাক্সটার যে স্পর্শতল, এই বরাবর যে ঘর্ষণ বল কাজ করছে, এই ঘর্ষণ বলের থেকে কম বল অথবা সম পরিমাণ বল প্রযুক্ত হলে বস্তুটা কখনো নড়নচলন হবে না। কি বললাম? উল্টো দিকে ঘর্ষণ বলের যে মান, তার থেকে সামনের দিকে যে টানছি সেই বলটা কম হয় অথবা যদি সমানও হয়। কারণ দেখ আমি বলছি, সামনের দিকে 9.8 নিউটন কাজ করছে, পেছনের দিকে 9.8 নিউটন কাজ করছে, উল্টে মানে দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে কত? 0 হয়ে যাবে।
তাহলে বল ফোর্স অ্যাকচুয়ালি কতটা অ্যাপ্লাই হচ্ছে, 0। নেট ফোর্স লব্ধ বল কতটা হচ্ছে এখানে, 0। তাহলে বস্তুটা নড়বে না। কিন্তু ধর দেখা যাচ্ছে ঘর্ষণের ফলে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল যেটা প্রযুক্ত করছে, ধর এখানে 10 নিউটন প্রয়োগ করছে, ভালো করে বুঝবে। ধর এই দুটো তলের মধ্যে 10 নিউটন ঘর্ষণ বল কাজ করছে। এবার আমি বলটাকে এদিকে বাড়াচ্ছি, ধর এরকম দিলাম 1 নিউটন, নড়বে না। 2 নিউটন, নড়বে না। 3 4 5 এরকম করে বাড়াতে থাকছি। দিয়ে যখন 10 নিউটন যাবে তখনও কিন্তু বস্তুটা নড়নচলন হবে না। কিন্তু 10 নিউটনের থেকে 0.1 নিউটনে যখন বাড়িয়ে দেবো 10.1 নিউটন, তখন বস্তুটা নড়াচড়া শুরু হবে। এতক্ষণ যে বস্তুটা স্থির ছিল, এর ফলে যে ঘর্ষণটা কাজ করছিল একে কি বলবো, স্থিত ঘর্ষণ। কি বলবো, স্থিত ঘর্ষণ। ইংলিশ টার্মসটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। বোঝা গেছে? যখনই এবার গতিশীল হওয়ার চেষ্টা করবে তখনও কিন্তু ফ্রিকশন বল কাজ করবে, তখন কিন্তু সেটা আর স্থিত ঘর্ষণ থাকবে না। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্থিত ঘর্ষণ কখন কাজ করে, যখন বস্তুটা স্থির থাকে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করবে তার নামই হচ্ছে স্থিত ঘর্ষণ। কিন্তু যখন গতিশীল অবস্থা শুরু করবে তখন এবার মানে দু ধরনের হতে পারে, একটা স্লাইডিং ফ্রিকশন আর একটা রোলিং ফ্রিকশন। স্লাইড করেছিস তোরা, ওই যে একটা মানে জায়গায় গিয়ে, হ্যাঁ স্লিপ কাটিস, স্লাইড করিস, ওর 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 এগেনস্টেও তো একটা ফ্রিকশন কাজ করে। মানে একটা বস্তুকে যদি একটা টেবিলের উপর দিয়ে টানিস, সেখানে স্লাইড হচ্ছে বস্তুটা, তাহলে ওখানে কি তৈরি হবে, স্লাইড ফ্রিকশন তৈরি হবে। কিন্তু বস্তুটা যখন এরকম ঘোরাবি কি হবে, তোর গাড়ির চাকা ঘুরছে, তখন কি হবে, রোলিং ফ্রিকশন। বোঝা গেছে না যায়নি? তো এই কনসেপ্ট যতক্ষণ স্থির আছে, যতক্ষণ স্থির আছে ততক্ষণ স্থিত ঘর্ষণ, যখনই হচ্ছে গতিশীল হওয়া শুরু করবে তখনই স্লাইডিং ফ্রিকশন অথবা রোলিং ফ্রিকশন কাজ করবে। বোঝা গেছে না যায়নি? এর বাইরেও অনেক কনসেপ্ট আছে, আপাতত এটুকু বোঝ। তো বুঝতে পারছিস তো? যেখানটা ডাউট থেকে আমাকে জিজ্ঞাসা করি। এতখানি ক্লিয়ার হয়েছে? তাহলে ঘর্ষণ বল কেবলমাত্র এই যে সারফেস দুটো রাফ এই কারণেই তৈরি, যেদিকে গতিশীল হতে চাইবে তার উল্টো দিকে কাজ করবে। এই কয়েকটা জিনিস মনে রাখবি। আর থার্ড পয়েন্ট কি বললাম, যে ঘর্ষণ বলের পরিমাণ যতটা হবে সম পরিমাণ বল উল্টো দিকে যদি দিতে পারি বা তার থেকে কম দিতে পারি তাহলে বস্তুটা মুভ করবে না। কিন্তু তার থেকে সামান্য বেশি তারা হলেও বস্তুটা কিন্তু মুভ করবে, সরতে শুরু করবে। আর বলের মান যত বেশি হবে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র F=ma, বলের মান যত বেশি হবে বস্তুটার মধ্যে ত্বরণের পরিমাণও তত বাড়বে। বল বোঝা গেছে না জানি? এইবার দেখ কয়েকটা জিনিস বলছিলাম, ভালো করে বুঝবি। একটা ফুটবল নিয়েছিস, ফুটবল নিয়ে কয়েকটা কন্ডিশন, একটা ঘাসযুক্ত মাঠ, দেখ এখানে ঘাসযুক্ত মাঠ দেখতে পেয়েছিস, ঘাসযুক্ত মাঠের মধ্যে ফুটবলটাকে গড়িয়ে দিয়েছিস। সেকেন্ড কন্ডিশন, খসখসে মেঝেতে বলটাকে গড়িয়ে দিয়েছিস। আর একটা মসৃণ দেখ চকচকে মেঝেতে বলটাকে গড়িয়ে দিয়েছিস। বলতো তিনটে ক্ষেত্রেই কি মানে বলটা একই দূর যাবে বা একই স্পিডে যাবে? কেন হচ্ছে এখন? আমি তো একই জোরে ওকে ছট করেছি, কিন্তু তিনটে কেসে তিন রকম ভাবে যাচ্ছে কেন? কারণ হচ্ছে ঘর্ষণ বল। যে তলে ঘর্ষণ বল কম, যে তলে ঘর্ষণ বল কম সেই তলে কি হচ্ছে, বাধা দানকারী বলটা কম, তাহলে বস্তুটা অটোমেটিক্যালি কি হবে, বেশি জোরে যাবে। তুই সামনে ছুটতে চাইছিস, পেছন থেকে যদি কেউ টেনে ধরে রাখে বেশি জোর ছুটতে পারবি? পারবি। এরকম করে ভাব, যত জোরে টানবে তত তো ছুটতে অসুবিধা। ফুটবলটারও তো ওরকম হচ্ছে নাকি? হ্যাঁ, ফুটবলটাও সামনের দিকে ছুটতে চাইছে, আর ঘর্ষণ বল দুটো দিক থেকে টেনে রেখে দিয়েছে, তাহলে ফুটবলটা জোরে যেতে পারবে? পারবে। তাহলে যত বেশি পেছন দিয়ে টান, অর্থাৎ যত ঘর্ষণ বলের মান বেশি, তত কি হবে, ওর গতিশীল কম হবে, সেই বস্তুটা কম গতিশীল হবে। ঘর্ষণ বল না থাকলে কি হবে এক্ষুনি দেখবো আমরা, সেটা একটা বিশাল মজাদার জিনিস। যেমন বল ঘর্ষণ বল কোথায় অনুপস্থিত, বল মহাকাশে। কি হবে, তুই যদি একটা ফুটবলকে শর্ট করিস, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, থামার কোনো গল্পই থাকবে না। মোট কথা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রও ঠিক, ঘর্ষণ বলও ঠিক, যতক্ষণ ঘর্ষণ আছে। আচ্ছা আমি আমাকে একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন করছি,
ঘর্ষণ বল এখানে দেখ, আমি সবসময় কঠিন বস্তুতেই বলে যাচ্ছি, দেখ এটাও কঠিন, এটাও কঠিন, এটাও কঠিন। আচ্ছা, ঘর্ষণ বল কি শুধু কঠিনের ক্ষেত্রেই কাজ করবে? তরল বা গ্যাসীয় পদার্থে ঘর্ষণ বল থাকবে? থাকবে না বলছিস? থাকবে, থাকবে। জলের ভেতর, জলের ভেতর বন্দুকের গুলি ছোড়, চল ছেড়ে দে, এমনি একটা বলকেই ছুড়ে দে, লোহার বল নিয়ে এরকম ছুড়ে দে, এমনি প্লাস্টিকের বল বা হালকা বল হলে ভেসে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু লোহার যদি একটা বল নিয়ে ছুড়ে দিস, কিছুক্ষণ কিছু দূর গিয়ে ও কি হয়ে যাবে? থেমে যাবে না, যাবে না? এখানে একটা সান্দ্রতা বা ভিসকোসিটির কনসেপ্ট আছে। যেমন এখানে সলিডের ক্ষেত্রে ঘর্ষণ বল পড়ছিস, তেমনি পরবর্তী ক্লাসগুলোতে তরল এবং গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতা বল পড়তে হবে। প্রায় 19-20 বলতে পারিস, কিছুটা সেম, কিছুটা সেম মানে পুরো সেম বলবো না, কিছুটা সেম। যে যখন তরল এবং গ্যাসীয় পদার্থের মধ্যে কোনো জিনিস গতিশীল হওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে বাধা দানকারী বলটা কি, তাকে বলা হয় সান্দ্রতা বল। বুঝেছিস? ব্যাপারটা এইরকম। তাহলে তুই দেখ, যেখানেই বল প্রয়োগ হচ্ছে তারই অপোজিটে একটা ফোর্স। আর এইখানে দেখ, ঘাসযুক্ত মাঠে বলটা দ্রুত এগোবে, খসখসে মেঝেতে আস্তে আস্তে এগোবে, মসৃণ মেঝেতেও খুব তাড়াতাড়ি যাবে। কারণটা বোঝা গেছে? দেখ, এক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই বলটা যতই যতই জোরে যাক, কিছু দূর গিয়ে কিন্তু তিনটে কেসে থামতে হবে ওকে। বলটার হাতে উপায় নেই, বলটা কিছু দূর গিয়ে থেমে যাবে। এর কারণটা কি? এ সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, কিন্তু উল্টো দিকে কি হচ্ছে, ঘর্ষণ বল কাজ করছে। কি তাই তো রে? এর উল্টো দিকে কি বল কাজ করছে? ঘর্ষণ বল কাজ করছে। তাহলে ঘর্ষণ বল যদি উল্টো দিকে কাজ করে, তাহলে একটা সময়ের পর কি হবে, সে থেমে যাবে। কিন্তু যদি ঘর্ষণ বল না থাকতো, কি হতো? ফুটবলটা থামতো না, সমবেগে একই দিকে একইভাবে চলতে থাকতো, সরলরেখা বরাবরই চলতে থাকতো। বল বোঝা গেছে না যায়নি? আর যদি বল প্রয়োগ না করি, কি হবে? চিরকাল স্থির থাকবে। বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? এইবার দেখো, কোন কোন অবস্থায় ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়? এটা আমি অলরেডি বুঝিয়েছি এটা। কোন কোন অবস্থায় ঘর্ষণ বল কাজ করে? তার বস্তুটাকে ঠেলছিস, একটা আলমারিকে নিয়ে জোর ঠেলছিস, নড়াতে আর পারছিস না। কিন্তু একটা যদি ছোট বাক্স নিস, তাহলে ঘর্ষণ বল একটা ভরের উপরেও নির্ভরশীল। ঠিক আছে? কোনো বস্তুটার উপর যত বেশি পরিমাণে ওয়েট চাপাবি, এই এই তলের উপর প্রেসার বেশি পড়বে, চাপ বেশি পড়বে, তাহলে ঘর্ষণ বলটার পরিমাণও কি হবে, বাড়বে। বোঝা গেছে? দেখ, কোনো তলের ওপর স্থির থাকা বস্তুকে সরানোর চেষ্টা করলে, বস্তুটি চলতে শুরু করলে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। এখানে কনসেপ্টটা আমি যেটা বলেছি সেটা মাথায় রাখবি। যতক্ষণ এটা স্থির আছে ততক্ষণ এর মধ্যে স্থিত ঘর্ষণ কাজ করবে। যখনই এ চলতে শুরু করলো, দেখ এখানে চলতে শুরু করেছে, এর মধ্যে এবার স্লাইডিং ফ্রিকশন কাজ করা শুরু করবে। বল বোঝা গেছে না যায়নি? আচ্ছা, ও অভিমুখ কোন দিকে বাবা, কোন দিকে বানান তো হেভি আছে না? কোন দিকে কাজ করে সেটা দেখে নিবি। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? কিরে, বলে দিয়েছি অলরেডি যে বস্তুর যেদিকে যেদিকে বল প্রযুক্ত হবে, তার উল্টো দিকে সমান্তরাল ভাবে চলে এসো। এবার বলছে, একটি চিত্রে দেওয়া আছে যেখানে বাক্সটিকে 9.8 নিউটন বল দিয়ে টানা হচ্ছে, কিন্তু বাক্সটি স্থির রয়েছে। বল, এখানে ঘর্ষণ বল কাজ করছে, বল কতটা প্রয়োগ করছে, 9.8 নিউটন। এর মধ্যে কতটা পরিমাণ বল ঘর্ষণ বল হলে এ কি নড়ছে? নড়ছে তো না, তাহলে উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করছে। তাহলে ঘর্ষণ বলের পরিমাণও যদি 9.8 নিউটন হয়, দ্যাট মিনস 9.8 নিউটন সামনের দিকে, -9.8 নিউটন পিছনের দিকে, 0 হয়ে গেল। তাহলে উল্টো দিকে ঘর্ষণ বলের পরিমাণ কত হবে? 9.8 নিউটন। উল্টো দিকে ঘর্ষণ বলটা 9.8 নিউটনই কাজ করবে। কিন্তু রিমেম্বার দ্যাট এটা একটা ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশির ক্ষেত্রে চিহ্নটা ইম্পর্টেন্ট। উল্টো দিকে যখন কাজ করছে আমরা কি সাইন দেবো, মাইনাস সাইন দেবো। মনে থাকবে না? থাকবে না? প্রযুক্ত বলের উল্টো দিকে কাজ করছে, তার মানে আমরা কি দেব, মাইনাস দেব।
বলটা 9.8 নিউটনে কাজ করবে, কিন্তু উল্টো দিকে কাজ করার জন্য কি দেবো, -9.8 নিউটন। বল বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? গেছে। কেন নেগেটিভ সাইন বুঝতে পেরেছিস? যেহেতু ভেক্টর আছে, এটা একটা দিকের উপরেও নির্ভরশীল। নেগেটিভ সাইন মানে কি, উল্টো দিকে কাজ করছে। বোঝা গেছে? একটি টেবিলের ওপর রাখা কাঠের ব্লকের ওপর একবার 0 কেজি আর একবার 20 কেজি বাটখারা চাপানো হলো। তোরা নিজেরাই বল কোন ক্ষেত্রে ঘর্ষণ বল বেশি হবে? 20 কেজির ক্ষেত্রে বেশি হবে, কারণ 20 কেজিটাকে ঠেলে সরাতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে কি বুঝতে পারছি, ওর মধ্যে ফ্রিকশনের পরিমাণ বেশি। বল ক্লিয়ার হচ্ছে না হয়নি? বুঝতে পারছিস? তাহলে একটা কি বুঝলাম, দুটি তলের মধ্যে উলম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া প্রতিক্রিয়া বল অর্থাৎ ওজন যত বেশি হবে, এর মধ্যে যত বেশি ওজন পড়বে তত বেশি কি হবে, ঘর্ষণ বলের মানও তত কি হবে, বাড়বে। বল বুঝেছিস না বুঝেছিস? কারো কোথাও ডাউট আছে? নেই। এইবার একটা এক্সাম্পল, শক্ত মাটিতে তুই সাইকেল চালাতে ভালো লাগবে নাকি কাদা মাটিতে তোর সাইকেল চালানো সহজ হবে? কেন স্লিপ খাবে কেন? কেন 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 কেন? কাদা মাটিতে ঘর্ষণ বল কাজ করবে না বলিস না, ঘর্ষণ বল থাকবে কিন্তু কমে যাবে। আর একটা এক্সাম্পল নেবো, দেখবি? দেখ, ধর, ভালো করে বুঝবি, ধর ধর মাঠটা এরকম আছে বা মেঝেটা এরকম উঁচু নিচু থাকে, দেখলি তোরা? 1 সেকেন্ড দাঁড়া, এইবার দেখ, এই যে উঁচু নিচু সারফেস, এর ওপর যখন আমরা এই আসতে এর উপর আমরা যখন পাটা ফেলবো, কি যে পাটাকে কিছু একটা ফোর্স দিয়ে আটকাবে তো? তাহলে আমরা হাঁটা চলা করতে সুবিধা হবে। নাহলে কি হতো, পাটা পিছলে ধুম করে পড়ে যেতিস। হ্যাঁ, এইবার ধর, মজার বিষয় দেখ, শ্যাওলার থেকে বড় কথা, এখানে ধর কেউ সার্ফ জল দিয়ে দিয়ে, হ্যাঁ, কি হবে? ধরাম করে পড়বি। এদিকে দেখ, সার্ফ জল দিয়ে দিলে তাহলে আমাদের বুঝতে হবে এমন কি ঘটনা ঘটে, এমন কি ঘটনা ঘটে যাতে আমাদের পাটা পিছলে যায়। দেখ, যখন সার্ফ জল ঢেলে দিবি, এই যে উঁচু নিচু জায়গাটা যেখানটা জলগুলো ঢুকে যাবে না, যাবে না? তাহলে ঘর্ষণ বল কি হবে, কমে যাবে। ঘর্ষণ বল কমে গেলে তুই পাটা দিবি, উল্টো দিকে যে পাটা তোকে আটকে রাখছিল, ঘর্ষণ বলের জন্যই তো তোর পাটা আটকে ছিল, কারণ উল্টো দিকে বল প্রয়োগ হচ্ছিল। কিন্তু এখন আর বলটা কমে গেল, তাহলে তুই পাটাকে রাখতে পারবি? কি হবে, পড়ে যাবে, পড়ে যাবে। তাহলে ঘর্ষণ বলের পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের অসুবিধাও আছে। আবার ধর যদি ঘর্ষণ বল না থাকতো, কি মজার জিনিস, দেখ তোরা এখানে পড়তে আসছিস, একবার সাইকেলের প্যাডেল করলি, আর আটকানোর মতো তো কেউ নেই। হ্যাঁ, কেউ আটকাতো ঘর্ষণ বল না থাকলে? তাহলে কি হতো, একবার প্যাডেল করতিস চলে আসতো। হ্যাঁ, তাহলে সুবিধা অসুবিধা দুটোই আছে না নেই? এ সম্পর্কেও আমরা পড়বো, ঘর্ষণ বলের কি কি সুবিধা আছে, ঘর্ষণ বলের কি কি অসুবিধা আছে, এগুলোও কিন্তু আমরা পড়বো। আপাতত বল এটা বোঝা গেছে না যায়নি? এইবার একটা জিনিস দেখ, যখন ঘুরতে চাইবে, আচ্ছা এই যে পেনটা রয়েছে, ভালো করে বুঝবি, এই পেনটাকে যদি আমি এদিক দিয়ে ঠেলি ঘুরবে, কিন্তু যদি এদিক দিয়ে একটা বল প্রয়োগ করি, উল্টো দিক দিয়ে আর একটা বল প্রয়োগ করি, তবে এটা কি ঘুরতে থাকবে? তাহলে কোনো বস্তুটা যখন গাড়িটা ঘুরতে যাইছে, এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, আর তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বল বেশি হওয়ার কারণে এটা কি করছে, গ্রিপ করছে। গ্রিপ মানে আটকে থাকছে, এবং আটকে থাকার কারণে এই যখন এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, ভালো করে বুঝবি, এদিকে গতিশীল হওয়ার চেষ্টা করছে, এ মাটিটার উপর চাপ দিচ্ছে, এদিকে ঘর্ষণ বল কাজ করছে, যার ফলে বস্তুটা কি হচ্ছে, এইভাবে ঘুরছে এবং এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে সেই সিচুয়েশনটা তো হচ্ছে না, চাকাটাই বারবার ঘুরে যাবে, চাকাটাই ঘুরে যাবে বন 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 করে, চাকা ঘুরছে, কিন্তু তার বিরুদ্ধে যে ঘর্ষণ বলের ফলে ও যে এগিয়ে যাবে, সেটা পারবে না। তাহলে কি হবে, তুই এগোতে পারবি? পারবি না। ওই জন্য কাদাপূর্ণ এলাকায় আমাদের গাড়ি চালাতে অসুবিধা হয়। আরো এক্সাম্পল দিচ্ছি তোদের, ধর রাস্তা, রাস্তা এরকম রয়েছে, রাস্তার ধারে এরকম সার্ফেসটা রয়েছে,
রাস্তায় তুই এখন আসছিস, কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টির পর ব্রেক ধরতে চায়, স্লিপ খায়। কেন? কেন? কারণ ঠিক সেই সময় জলের যে অণুগুলো রয়েছে তারা কি করে, তাহলে ঘর্ষণ বল থাকবে না কমে যাবে? কমে গেল। ঘর্ষণ বল কমে গেলে সেটা ব্রেক কষলে দাঁড়াবে? ব্রেক কষলে দাঁড়ায় কেন? কারণ ঘর্ষণ বলটা যখন গতিশীল অবস্থার যে বল তার তুলনায় যখন ঘর্ষণ বলটা বেশি হয়ে যাবে তখনই জিনিসটা দাঁড়াবে। মানে তুই ধর ছুটছিস, পেছন থেকে আস্তে করে টানছে, তখন তুই গতিশীল থাকবি, কিন্তু যদি জোরে টানে তখন কি হয়ে যাবে, তুই আটকে যাবে। ঘর্ষণ বলটাও এরকম ভাব, যে উল্টো দিক থেকে কিছু একটা বল দিয়ে টানছে, তাহলে যত বেশি জোরে টানবে তত কি হয়ে যাবে, গতিশীলতা কমে যাবে। তার মানে কি হচ্ছে, আমি যখন এই বৃষ্টি পড়লে রাস্তায় আমি যখন যেতে থাকবো, ঘর্ষণ বল যদি কমে যায় থাকে, তাহলে উল্টো দিকে আটকানোর মতো বল প্রয়োগ আমরা করতে পারবো না, এবং এর ফলে কি হবে, আমাদের স্লিপ কেটে যাবে। বল বোঝা গেছে না যায়নি? কারো কোথাও ডাউট আছে? এইবার দেখ, স্থির অবস্থায় ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। যখন বস্তুটা স্থির আছে, এই স্থির অবস্থার মধ্যে ঘর্ষণ বল কি কি উপর নির্ভর করে? সবার প্রথম তলের প্রকৃতি, অর্থাৎ তলটা কেমন। যদি দুটি দুটি তল অত্যন্ত রাফ হয়, রাফ মানে কি উঁচু নিচু যুক্ত হয়, এই ধর এই দেয়ালটা দেখ উঁচু নিচু, আর দেখ আর্ট পেপারটা কম উঁচু নিচু, তাই তো? কিন্তু তুই যদি ওটাই কাঁচের ওপর করিস কি হবে? হ্যাঁ, সব জায়গায় ফ্রিকশন কাজ করছে। এখানে তুই যা দেখছিস আশপাশে, ফ্রিকশন সব জায়গায় কাজ করছে, ফ্রিকশন বা ঘর্ষণ। এখানেও যদি ডিসপ্লেতে যদি ঘর্ষণ বল না কাজ করতো আমি লিখতাম কি করে? তোরা যখন পেনে করে লিখছিস ওখানেও ঘর্ষণ কাজ করছে। পেনের যে বলটা আছে, পেনের বলটা কাগজের সাথে ঘষা খাচ্ছে, আর তার ফলে কি হচ্ছে, ভেতর থেকে যে নিব আছে সেখান থেকে, মানে সরি, যে রিফিলের কালিটা রয়েছে, কালিটা ওখান থেকে বেরিয়ে আসছে, তার ফলে তুই লিখতে পারছিস। পেন্সিল পেন্সিল দিয়ে যখন লিখিস কি হয়, পেন্সিলের যে এই তলটা খুব নরম হয়, আর কাগজের উপর দিয়ে যখন যাস কাগজের এই এই পোর্শনটা কি হয়, এরকম উঁচু নিচু হয়। তো পেন্সিলটা যখন এখান দিয়ে ঘষিস কি হয়, গ্রাফাইট গুলো, এই জায়গায় গ্রাফাইট গুলো কি হয়ে যায়, এই জায়গায় এরকম জড়ো হয়ে যায়, ওটাই আমরা দেখতে পাই। ওইভাবে লিখিস, ওখানেও ঘর্ষণ বল কাজ করছে। তাহলে ঘর্ষণ বল সব জায়গায় কিন্তু কাজ করছে। বোঝা গেছে না যায়নি? তুই কি করছিস, পেনটাকে গতিশীল করার চেষ্টা করলি, উল্টো দিক থেকে ঘর্ষণ বল টেনে ধরলো, ঠিক কি না? তবেই তুই লিখতে পারলি। বল এটা বোঝা গেছে না যায়নি? আচ্ছা, ঘর্ষণ বল উলম্ব প্রতিক্রিয়া বল, এটা তল দুটির মধ্যে উলম্ব ভাবে ক্রিয়াশীল করে এবং ক্রিয়া প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। যত বেশি ক্রিয়া হবে তত বেশি ঘর্ষণ বল হবে, এটা মাথায় রাখতে হবে তোদের। এর এর উপর যত বেশি ক্রিয়া হবে, মানে যদি ওজন বেশি বাড়িয়ে দিই তাহলে কি হবে, কি ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান বেশি হবে। এদিক দিয়ে ক্রিয়া হচ্ছে, এদিক দিয়ে প্রতিক্রিয়া বল হচ্ছে, যত ক্রিয়া প্রতিক্রিয়া বলটা বাড়বে তত বেশি ঘর্ষণ বল ওই তলের মধ্যে তৈরি হবে। তাহলে ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বোঝা গেছে? কিরে, উলম্ব ভাবে মানে একদম লম্বালম্বি ভাবে, ঠিক আছে, এই বরাবর, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না হয়নি সম্পর্ক? ওকে, এই দুটো জিনিসের ওপরেই ঘর্ষণ বল কিন্তু নির্ভর করে। ডাইরেক্টলি যদি বলিস ওজনের ওপর কি নির্ভর করে, কিছুটা নির্ভর করে, কিন্তু একসঙ্গে লিখবি না, ওটা ঠিক হবে না। লিখবি দুটি বস্তুর মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল, সেই ক্রিয়া প্রতিক্রিয়া বল যে তল দুটির মধ্যে কাজ করছে, সেই তল দুটির সাথে উলম্ব ভাবে ক্রিয়াশীল, একদম এই টার্মটাই লিখবি, এই তল দুটির মধ্যে উলম্ব ভাবে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের উপর নির্ভর করে। ঠিক আছে, উলম্ব ভাবে মানে লম্বালম্বি ভাবে ক্রিয়া প্রতিক্রিয়া বলের মানের উপর নির্ভর করে। এবার ইনডাইরেক্টলি যদি দেখিস, বেশি ওজন যদি চাপাস, বেশি ভর যদি চাপাস, ওজন বলবো না, কারণ হচ্ছে দেখ ভর আর ওজনের মধ্যে ডিফারেন্সটা তোদের বলে দিই। ভর মানে হচ্ছে একটা পদার্থের মধ্যে সলিড কতটা অ্যাটম রয়েছে বা তার মধ্যে কতটা এলিমেন্ট রয়েছে, সেটাই হচ্ছে তার কি ভর। অ্যাকচুয়ালি যতগুলো অ্যাটম রয়েছে, বেশি অ্যাটম মানে বেশি ভর, কম অ্যাটম মানে কম ভর, বোঝা গেছে? কিন্তু ওজন জিনিসটা কি, ভরকে অভিকর্ষ যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানছে, এম ইন্টু জি, এই দুটো মিলিয়ে হয় ওজন। অর্থাৎ
এখানে হচ্ছে এম মানে হচ্ছে বস্তুর ভর, এম মানে কি বললাম বস্তুর ভর, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এই দুটো গুণফল হচ্ছে আমাদের কি, এই দুটো গুণফল হচ্ছে ওজন। ভর ওজনের মধ্যে তফাৎ বোঝা গেছে। তাহলে এই বস্তুর মধ্যে যত বেশি ওজন ক্রিয়েট হবে তত বেশি প্রতিক্রিয়া বল ক্রিয়েট হবে, আর এর মধ্যে ঘর্ষণ বলের পরিমাণও তত বাড়বে। তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বোঝা গেছে না জানি। ওকে, নেক্সট। হয়নি না? আচ্ছা, সাইকেলের চাকায় কোনটা, এটা বুঝিয়েছি তো নাকি? আচ্ছা আচ্ছা, টেবিলের ওপর একটি ভারী বস্তু রাখা আছে, বস্তুটির উপর তুমি ক্রমবর্ধমান বল প্রয়োগ করার চেষ্টা করলে চলে, এটা বুঝিয়ে দিয়েছি, এটা বুঝিয়ে দিয়েছি, একবার দেখে নিবি, দেখে নিলে বুঝতে পারবে, অলরেডি এগুলো বুঝিয়ে দিয়েছি। সাইকেলের চাকায় ব্রেক শু থাকে, দেখেছিস সবাই সাইকেল চাকার ব্রেক শু, সেটা যত চওড়া হবে, যত চওড়া ব্রেক শু ইউজ করবি, সেক্ষেত্রে ব্রেক প্রয়োগ করে চলন্ত সাইকেলকে কি তত সহজে থামানো যাবে, তোদের কি মনে হয়? এরকমটা হবে না, শুধুমাত্র স্পর্শতলের ক্ষেত্রফলের উপর ঘর্ষণ বল নির্ভর করে না। স্পর্শতলটা কিরকম, এবার ব্রেক শু ধর কাঁচের ব্রেক শু লাগিয়েছিস, দাঁড়াবে সাইকেল? ধর এত বড় বড় কাঁচ দিয়ে ব্রেক শু বানিয়েছিস, দিয়ে সেটা সাইকেলে লাগিয়ে দিয়েছিস, দাঁড়াবে? তাহলে শুধুমাত্র স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, একটা নির্ভর করে, ধর ব্রেক শুটা যে রাবার দিয়ে বানিয়েছিস সেটাকেই এতটা বড় করে দিলি, তাহলে ঘর্ষণ বলের পরিমাণ কিন্তু বাড়বে। কিন্তু এখানে মেন ফ্যাক্টরটা কি, শুধুমাত্র স্পর্শতলের উপর নির্ভর করবে না, কার উপর নির্ভর করবে, স্পর্শতলের প্রকৃতির উপর, যে ম্যাটারটা কি নিয়েছিস, বোঝা গেছে না যায়নি? দেখ, ঘর্ষণ বলের সর্বোচ্চ মান চাকা ও ব্রেক শুয়ের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এবার দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কেবলমাত্র তাদের স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর। স্পর্শতলটা কিরকম নিয়েছিস, ওই যে বললাম রাবারের ব্রেক শুর জায়গায় তুই কাঁচের ব্রেক শু লাগা, সাইকেল দাঁড়াবেই না। তাহলে কেমন প্রকৃতির তুই ব্রেক শু ইউজ করছিস সেটার উপর ডিপেন্ড করবে, বোঝা গেছে না যায়নি? কিরে, বোঝা গেছে না যায়নি? Okay. এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে সাইকেলের চাকার রিম এবং ব্রেক শু স্পর্শতলের প্রকৃতি একই থাকায়, এই দেখ এটা রিম আর এটা হচ্ছে ব্রেক শু, বোঝা গেছে না যায়নি? আর এটা চওড়া ব্রেক শু। মানে আমার কাছে কথা হচ্ছে, ভালো করে বুঝে নিবি, কোশ্চেনটার মানে হচ্ছে তোর এই জায়গাটা বাড়লে, মানে ভালো করে বোঝ, এটা যদি সাইকেলের চাকা হয়, ক্লিয়ার করে বুঝবি, এটা সাইকেলের চাকা হয়, এই সাইকেলের চাকার সাথে যদি তুই ব্রেক শুটাকে চওড়া বরাবর বাড়াস, মানে এখান থেকে ধর কোনো ব্রেক শু আছে এইটুকু, আর আরেকটা ব্রেক শু নিচ্ছি এখান থেকে এতটা চওড়া, তাহলে কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফল এখানে কিন্তু বেশি হচ্ছে, মানে সাইকেলের চাকার সাথে ব্রেক শুটা বেশি জায়গায় টাচ করছে, এবং এক্ষেত্রে ঘর্ষণ বলের মান বাড়বে এবং সাইকেলটাকে সহজে দাঁড় করানোর সুবিধা হবে। কিন্তু আমি বলছি এখানে চওড়া ব্রেক শু বলতে আমি বলতে চাইছি, ধর এখানে এই ব্রেক শুটা এরকম জায়গায় এরকম মোটা ব্রেক শু ইউজ করেছিস, কিন্তু জিনিসটা ছোট, কোনো লাভ আছে? চওড়া ব্রেক শু মানে কি বোঝাতে চাইছি, বুঝতে পেরেছিস? মানে এমনটা নয় যে দেখ এখানেও, দেখ এখানেও এইটুকু জায়গা তোর চাকার সাথে অ্যাটাচ আছে, এখানে দেখ এখানেও একই জায়গায় চাকার সাথে অ্যাটাচ আছে, কিন্তু এখানে পাতলা আছে এখানে মোটা আছে, এর জন্য কি কিছু চেঞ্জ হবে? না, না, এইখানে যত বেশি টাচ করবে, কি বললাম, চাকার সাথে যতটা বেশি জায়গায় টাচ করবে সেই অনুযায়ী তাদের ঘর্ষণ বল বাড়বে। পুরোপুরি ঘর্ষণ বলটা খেয়াল করে দেখ না কার উপর নির্ভর করে, চাকার দুটো যে চাকা রয়েছে, চাকা এবং ব্রেক শু, এই দুটোর মধ্যে যে টাচিং পয়েন্ট, সেই টাচিং পয়েন্টের মধ্যে কিন্তু কাজ করছে, যত বেশি জায়গা জুড়ে টাচ করবে তত ঘর্ষণ বল বাড়বে। কিন্তু এটা কতটা মোটা হলো কতটা সরু হলো তার উপর অতটা ডিপেন্ড করবে না। এই কোশ্চেনটা একটুখানি প্রবলেম আছে, সুতরাং আমি যে কনসেপ্টটা বোঝাতে চাইছি সেটা কি বুঝতে পেরেছিস? যে আমি বলতে চাইছি এই যে ব্রেক শুটা রয়েছে, ব্রেক শুটা চওড়া বলতে এটা কতটা মোটা তার উপর ডিপেন্ড করবে না, কিন্তু এটা সাইকেলের চাকার সাথে কতটা জায়গা জুড়ে টাচ করে থাকবে সেটার উপর ডিপেন্ড করবে।
কোশ্চেনের ইম্পর্টেন্স বোঝা গেছে। এগুলো হচ্ছে কি কেন করাচ্ছি, কারণ 10 রকমের চিন্তা ভাবনা করলে ঘর্ষণ বল সম্পর্কে তোদের একটা ইন ডেপথ আইডিয়া হবে। এরপর বলবি ঘর্ষণ বল মানে একদম হাতের মুঠোয় চলে এসেছে, ব্যাপারটা এরকম। এইবার দেখ ঘর্ষণ জনিত কয়েকটা সুবিধা। সবার প্রথম দেখ, আমরা যে চলাফেরা করি, আমি যে পাটা ফেলছি, ধর পাটা এরকম ফেলছি মানে পাটার এখানে তো গতিশীল হওয়ার চেষ্টা করছি। ধর এখানে ঘর্ষণ বল নেই, তাহলে কি আমার পাটা পিছলে সামনে চলে যাবে, তাহলে আমি এগোতে পারবো, ঠিকঠাক ভাবে হাঁটতে পারবো? মানুষের হাঁটা চলার জন্য কিন্তু ঘর্ষণ বল প্রয়োজন, গাড়ি চলার জন্য ঘর্ষণ বল প্রয়োজন। একটা গাছ তার শেকড় দিয়ে মাটিকে যে আঁকড়ে ধরে রাখে, এটাও কি জন্য তৈরি হয়? ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বল যদি না থাকতো, হাওয়া দিত, গাছ উঠে চলে যেত। দেশলাই কাঠি যখন ম্যাচস্টিক তোরা জ্বালাস, দেখি মাঝখানে একটা ঘর্ষণ বল কাজ করে। ওই ঘর্ষণ বল থাকার কারণেই এরা কি হয়, এর মধ্যে থাকা যে বারুদ, মানে অ্যাকচুয়ালি থাকে এখানে ফসফরাস থাকে, ঠিক আছে, যাই হোক, সেটা একটা ইগনিশন পয়েন্ট ক্যাচ করে। মানে দেখবি হাতে হাতে ঘষলে কি হবে, দেখবি ঘর্ষণ বলের কারণে গরম হয়। তেমনই এদের মধ্যে কি হয়, অনেকটা রাফ সারফেস তৈরি করা থাকে, যাতে ঠেললেই একটা ইগনিশন পয়েন্ট তৈরি হয় আর সেই জিনিসটা জ্বলে ওঠে। বল ক্লিয়ার হয়েছে না হয়নি? ঠিক আছে। এইবার তুই ধর মই দিয়ে দেয়ালে উঠবি, কি বললাম, ধর মই দিয়ে দেয়ালে উঠবি, মই দিয়ে দেয়ালে ওঠার সময় কি হয়, এই মইটাকে যখন আড়াআড়ি ভাবে লাগাবি, ঠিক আছে, তখন যদি ঘর্ষণ বল না থাকতো, তুই উঠতিস আর মইটা এদিকে সরে। তাহলে এগুলো ঘর্ষণ বলের সুবিধা, বল বোঝা গেছে না যায়নি? এইবার চলে আয় ঘর্ষণ জনিত অসুবিধা। আমাদের দৈনন্দিন রোজই কি হয়, গাড়ির কি হয়ে যায়, গাড়ির ইঞ্জিন আস্তে আস্তে যত চলে খারাপ হতে থাকে ঘর্ষণ বলের জন্য। সাইকেলের চাকা ক্ষয়ে যায়, টায়ার টায়ার ক্ষয়ে যায়। টায়ার ক্ষয়ে যায় তো, যদি ঘর্ষণ বল না থাকতো টায়ার ক্ষয়তো? একবার কেন সারা জীবন চলবে, হ্যাঁ, লাইফ টাইম স্কিম। কিন্তু আমাদের কি সেটা হয়? হয় না, ঘর্ষণ বলের জন্য নষ্ট হয়ে যায়। যত সময় যাবে কি হবে, ঘর্ষণ বলের কারণে কোনো জিনিস ক্ষয় ধরবে, ঠিক আছে। ঘর্ষণের ফলে আরেকটা জিনিস হিট তৈরি হয়। পাখাটা, এই যে পাখাটা দেখছিস, পাখাটা যদি বেশিক্ষণ ঘুরে কি হবে, অনেক হিট তৈরি হয়, অনেকটা হিট বা তাপ তৈরি হয়, কিসের জন্য? ঘর্ষণ বলের জন্য। বল বোঝা গেছে না যায়নি? যত ঘর্ষণ কম করতে পারবি, তত কি আমাদের হিট কম তৈরি হবে, তত জিনিস ক্ষয়বে কম। আমাদের জুতো ক্ষয়ে যায়, ক্ষয়ে যায় তো, কি জন্য ক্ষয়ে যায়? ঘর্ষণ বলের কারণে। ঘর্ষণ বল না থাকলে জুতো ক্ষয়তো না। কি হলো? ও সুবিধা অসুবিধা অব্দি ছিল না, আর বোধহয় তোদের সিলেবাসে নেই। ঠিক আছে চলো। তো ঘর্ষণ বল সংক্রান্ত আলোচনায় কারো কোথাও কিছু ডাউট আছে? আমি পুরো ক্লাসটা থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি। আছে? নেই তো? ঠিক আছে চলো, ক্লাসটা তাহলে এখানে স্টপ করছি।